আসসালামু আলাইকুম। একটু দেরি হয়ে গেল আমার আপনাদের ৬ টার সময় আসার কথা ছিল। ২৫ মিনিট দেরি হয়ে গেল, দুঃখিত। আজকে যেটা আলোচ্য বিষয় সেটা হলো, টাইটেল হচ্ছে পাতানো খেলা। কাদের ফখরুল সমঝোতা? আন্দোলন কি শেষ? কোটা বিরোধী আন্দোলন কি শেষ? এটাই নিয়ে আজকে আলোচনা করব। গত ১৫ বছর যাবৎ দলের ভেতর প্রচুর ভারত ও হাসিনাপন্থী নেতা থাকার কারণে বিএনপি হাসিনা সরকারের বিরুদ্ধে কোনো অর্থপূর্ণ আন্দোলন করতে পারল না। এটাই আমার বিশ্বাস। আমি সহ বিএনপি সমর্থকদের ধারণা ছিল বিএনপি ভুল সিদ্ধান্তের জন্য আন্দোলন করতে পারেনি। এখন আমি সহ সবাই মনে করে বিএনপির উপর তলার প্রায় সব নেতা, খালেদা জিয়া, তারেক রহমান এবং দু একজন ছাড়া আর সব নেতাই হাসিনা ও ভারতপন্থী। রন্ধ্রে রন্ধ্রে তাদের ভারতের আনুগত্য। তাই বিএনপি ২০০৮, ২০১৪, ২০১৮, ২০২৪-এ হাসিনা বিরোধী কোনো আন্দোলনই দাঁড় করাতে পারল না। আমি বহুবার বলেছি, মওদুদ আহমদ, সাদেক হোসেন খোকা, এদের সবাই আওয়ামী লীগ ও ভারতের প্রতি আনুগত্য ছিল। তারা তো মারা গেছেন পয়সা কড়ি বানিয়ে। তাদের পরের গুলো, অন্যগুলো যারা আছেন, তারা কোনোদিনও ভারতের বিরুদ্ধে তথা হাসিনার বিরুদ্ধে কোনো আন্দোলন না। করবেন না, এটা আমার ধারণা, বিশ্বাস। তাই এবারের এত বড় কোটা বিরোধী আন্দোলন আন্দোলনও ব্যর্থ হয়ে যাবে বলে আমার আশঙ্কা। আমি যদি ভুল প্রমাণিত হই তাহলে বড্ড খুশি হব। একটু ধৈর্য ধরে আমার কথাগুলো শুনুন। অনেকেই মৃদু ভাষায় বিএনপির একটু সমালোচনা করে। অনেকেই ইনিও ভালো, উনিও ভালো, এই ধরনের নীতিতে বিশ্বাস করেন। কি আর করা যাইব? ইনিও ভালোই লোক, উনিও ভালো লোক, তা হয় না। আওয়ামী লীগের ভিতরে কোনো ভালো লোক থাকতে পারে না। এটা আমার দৃঢ় বিশ্বাস। আওয়ামী পন্থী জাস্টিস হাবিবুর রহমান, তিনি কোনো বিএনপি পন্থী ছিলেন না। তিনি কেয়ারটেকার সরকারের প্রধান ছিলেন। তিনি মারা যাবার কিছুদিন আগে বলেছিলেন, এখন কোনো ভালো মানুষ আওয়ামী লীগ করে না। সুতরাং আওয়ামী লীগের ভিতরে দেশপ্রেমিক নেতৃত্ব আছে, তাদের ভিতর সৎ নেতৃত্ব আছে, ভালো মানুষ আছে, গণতন্ত্র মানা লোকজন আছে। এটা যারা বিশ্বাস করেন তারা ভুল। এবং আমি বিশ্বাস করতাম এতদিন যে যে জিয়াউর রহমানের তৈরি করা দল, সেখানে তো কোনো খারাপ মানুষ থাকতে পারে না। উনি মানুষ চিনে, তার যে ক্যাবিনেট ছিল ওটাকে বলা হতো ক্যাবিনেট অফ ট্যালেন্টস। বাংলাদেশের যত উন্নতি হয়েছে গত ৭৬-৭৭ বছরে, মানে মানে স্বাধীনতার পরে এই ৫২ বছরে, তার অন্তত ৭৫ ভাগ ৮০ ভাগ ক্রেডিট দিতে হয় জিয়াউর রহমানকে। বহুবার বলেছি, জিয়াউর রহমান ক্ষমতায় না বসলে বাংলাদেশে একটা স্থিতাবস্থা আসতো না। বাংলাদেশ সোভিয়েত বলয়ে চলে গিয়েছিল, সোভিয়েত এবং ভারতের বলয়। কিউবা, উত্তর কোরিয়া এবং ভিয়েতনাম এবং পূর্ব জার্মানি কমিউনিস্ট, এই মস্কোপন্থী কমিউনিস্ট দেশগুলো ছিল বাংলাদেশের ব্যবসায়ের পার্টনার। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যাপার স্যাপার ওদের সঙ্গে হতো। যেটা হাসি পায় যে সোভিয়েত ইউনিয়ন কলাপস করলো, সেই সোভিয়েত ইউনিয়ন ছিল শেখ মুজিবুর রহমানের প্রধান অবলম্বন। এবং এই যে ভারতপন্থী ন্যাপ, মুজাফফর, আর এই যে আপনার ছাত্র ইউনিয়ন, এরা মিলে শেখ মুজিবকে পরিচালনা করত। এবং শেখ মুজিবের মাথায় ওই বুদ্ধি ছিল না, তিনি বুঝতেনও না
মনি সিং তাকে কি ঘোল খাইয়ে কোথায় নিয়ে যাচ্ছে। তার পরিণতি কিন্তু ভালো হয়নি। যাই হোক, আমি বিএনপির যখন সমালোচনা করি তখন একদম কট্টর জিয়াপন্থী হিসাবে করি। আমি জিয়াউর রহমানের মতো বিশ্বাস করি যে ব্যক্তি ৳৫০, ৳১০, ৳১০০ চুরি করেছে সে অসৎ। সে সুযোগ পেলে ১০ কোটি, হাজার কোটি টাকা চুরি করবে। চোরের সঙ্গে কোনো কম্প্রোমাইজ আমার নেই, জিয়াউর রহমানেরও ছিল না। ওটাই হতে হবে। উনি একটু চুরি করলে কি হবে? উনি কিন্তু খুবই অভিজ্ঞ সিএসপি অফিসার। আমরা আগে শুনতাম যে শেখ মুজিবুর রহমানের ক্যাবিনেটে আগরতলা আন্দোলনের এবং আরো অনেকগুলো দুর্নীতিবাজ সিএসপি অফিসারদের উনি আ উপদেষ্টা বানিয়েছিলেন। তখন এই ৭২, ৭৩, ৭৪, ৭৫ সালে শুনতাম যে ওই সিএসপি ভদ্রলোক উনি অসৎ, পয়সাকড়ি চুরি করেছেন। কিন্তু খুবই এফিশিয়েন্ট, খুবই দারুণ এফিশিয়েন্ট। আরে এফিশিয়েন্ট চোর, তাই সে আবার এফিশিয়েন্ট হয় কি করে? এটা জিয়াউর রহমান করেন। তার ক্যাবিনেটের ভেতরে চোর ছাচ্চর ছিল না বললেই চলে। ২-৪ জন হয়তো গোপনে, গোপনে ছিল। প্রকাশ্যে কোন চোরকে উনি মন্ত্রী বানাননি, এমপি বানাননি, তার উপদেষ্টা বানাননি। যাই হোক, আমি কাটাছেঁড়া কথা বলি। অনেকে মনে করে উনি কোন বাছবিচার করে না। আমি সাদাকে আ গ্রে মনে করি না। কালোকেও গ্রে মনে করি না। সাদা হচ্ছে সাদা, কালো হচ্ছে কালো। সুতরাং আসিফ নজরুল সাহেব আমার ছোট ভাইয়ের মতো, আমার কলিগ। যেহেতু উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেকোনো প্রফেসর আমার কলিগ। সুতরাং আমাদের একটা সলিডারিটি আছে এক ধরনের মানসিক ভাবে। আসিফ নজরুলকে আমি খুব শ্রদ্ধা করি, বিচক্ষণ ব্যক্তি, স্নেহ করি। আসিফ নজরুল একটা ভিডিও বানিয়েছেন আজকেই। সেখানে আসিফ নজরুল সাহেব আমার মতো ঠোঁট কাটা না। উনি একটু ভদ্র ভাষায় যে ভিডিওটা করেছেন তার টাইটেল হচ্ছে আওয়ামী লীগ সবসময় নতুন নেতৃত্ব সামনে নিয়ে আসে আর বিএনপি ৭০-৮০ ঊর্ধ্ব বয়সের লোকদেরকে নিয়েই দল পরিচালনা করে। দলের ভিতরে কোনো নতুন ব্লাড নেই। পুরনো যারা একজন ১২ বছর, ১৪ বছর, ১৫ বছর সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট এইটা সেটা হয়ে বসে আছে। আরে বাবা, পৃথিবীর কোন দেশেই রাজনৈতিক দলে যখন একটা রাজনৈতিক দল, এটা তো পার্লামেন্টারি সিস্টেম। পার্লামেন্টে রাজনৈতিক দল পরাজিত হলে সে দলের প্রধানরা পদত্যাগ করেন, দল থেকে সরে যান। ঋষি ঋষি সুনাক কিন্তু আর এখন লেবার কনজারভেটিভ পার্টির নেতা না। তার দল হেরে গেছে, তিনি আর কেউ না, তিনি আর দলের নেতা না। আমাদের এখানে যেহেতু বিএনপি এবং আওয়ামী লীগ দুটোই এক ধরনের ডাইনেস্টিক দল, সুতরাং আমি মনে করি তারেক রহমানের দলের নেতৃত্বে যেন থাকা দরকার। কিন্তু মির্জা ফখরুল ইসলাম থেকে শুরু করে উপর দিকে যারা আছেন ভাইস প্রেসিডেন্ট, তাদের সব্বাই বহু আগে পদত্যাগ করা উচিত ছিল। আসিফ নজরুল সুন্দরভাবে বলেছেন, বয়োজ্যেষ্ঠ নেতারা তার উপদেষ্টা থাকতে পারে, তারা পলিসি মেকার হবেন কেন? একটার পর একটা তারা ভুল করেছে। দলের ভিতরে কোনো গণতন্ত্র নেই। এই লন্ডনে যারা গিয়েছিলেন আমার জানাশোনা কিছু বড় ভাই, ছোট ভাই, ভালো ভদ্রলোক, বিএনপির অনুরাগী। তারা লন্ডন থেকে ফিরে এসে আমাকে ফোন করে বলছেন, উনি একজন রিটায়ার্ড কর্নেল, খুবই পরেশগার, খুবই ভালো মানুষ। লন্ডনে যা দেখলাম, বিএনপির কোনো ভবিষ্যৎ নাই। চ্যাংড়া ছোকরা তারাই অ্যাডভাইজার। বলে অশিক্ষিত লোকদের দ্বারা তারেক রহমান একেবারে তাকে ঘিরে রেখেছে। এবং এটা অনেকেই বলেছে। এভাবে তো দল চলে না। যাই হোক, আমি বহুবার বলেছি। আসিফ নজরুল সাহেব বলেছেন দলের কোনো নির্বাচন হয় না, দলে কোনো শৃঙ্খলা নেই, দলের কোনো পলিসি নেই, কি করবে আগামী ১০ বছর পরে, ৫ বছর পরে সে ধরনের কোনো ব্যাপার, প্রোগ্রাম বা ভিশন বিএনপির নাই। তিনি বরং আওয়ামী লীগের প্রশংসা করে বললেন, আওয়ামী লীগে দেখেন সবসময় নতুন নেতৃত্ব নিয়ে আসে। আসিফ নজরুল তো খুবই ভদ্র মানুষ, খুবই সুন্দরভাবে বলেছেন তিনি এখনো আশা করেন বিএনপি হয়তোবা বদলাবে। আমি ওই আশা ছেড়ে দিয়েছি। বিএনপির আর কোনো ভবিষ্যৎ নেই। তারা
শেষ হয়ে গেছে। ২০০৮, ২০০৯, ২০১৪, ২০১৮, ২০২৪ এর নির্বাচনের আগে ও পরে, তারপরে এই যে অদ্যাবধি যে বিএনপি যা ঘটলো, ৭টা ছেলের বুকের রক্ত দিল, অকারণে বৃথা ব্যর্থ হলো তাদের জীবন দেয়া। এটাই আমি খুবই অপ্রিয় সত্য কথা এটা বলছি। তাদেরকে হাসিনার পুলিশ, হাসিনার ছাত্রলীগ খুন করলো কোল্ড ব্লাডেড মাথায়। এই যে আবু সাইদ রংপুরে যে মারা গেল, সে এইভাবে বুক পেতে দাঁড়িয়েছিল। পুলিশ কত দূর, ৪০-৫০ হাত দূর থেকে তাকে গুলি করে হত্যা করলো। সে কি ওই পুলিশ অফিসারের, ওই পুলিশ যে গুলি করে হত্যা করলো, তার প্রতি কোন রকম হুমকি হয়ে দাঁড়িয়েছিল? ওদের হাতে তো বন্দুক রয়েছে। একেবারে ক্যামেরার সামনে দাঁড়িয়ে গুলি করলো, জানে শেখ হাসিনা তাদের রক্ষা করবে এবং কোন বিরোধী দল বিএনপি এটাকে পুঁজি করে আন্দোলনে নামার তাদের বিন্দু মাত্র ইচ্ছা নেই, শক্তি আছে, ইচ্ছা নেই। বিএনপির কোটি কোটি, কয়েক কোটি ডেডিকেটেড, পেট্রিয়টিক, অনেস্ট এন্ড ব্রেভ কর্মী আছে, সমর্থক আছে, কিন্তু উপরে যেটা আমাকে, শিলংয়ে যিনি থাকেন বিএনপির নেতা সালাউদ্দিন সাহেব, অতি ভদ্র মার্জিত দেশপ্রেমিক লোক, তাকে বললাম বিএনপির এই অবস্থা কেন? তিনিও খুব ভদ্র মার্জিত লোক, আমার মতো ঠোঁট কাটা না। উনি একটা কথাই বললেন, শস্যের ভিতর ভূত থাকলে কি ভূত তাড়ানো যায়? ওইটুকি বললেন, ইশারাই কাফি। এখন বিএনপি এবার ফেল করলো। আপনি বিএনপির নেতৃত্বহীনতা দেখেন না। এই যে ড্রামা করে রুহুল কবির রিজভী সাহেব কি করলেন? নিজের ভারতীয় শাল পুড়িয়ে তিনি বললেন ভারতীয় পণ্য বর্জন আন্দোলন বিএনপি করতে যাচ্ছে ইত্যাদি। আমি ভারতীয় পণ্য বর্জন আন্দোলনের ঘোর বিরোধী তখনও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। আমি পর্যন্ত ভাবলাম যে যাক, বিএনপি যদি নেতৃত্ব নেয় ভারতীয় পণ্য বর্জন, এটা তো একটা উছিলা মাত্র, ওটা দিয়ে এক দফা আন্দোলন হবে, হাসিনা হটাও। পরে দেখা গেল রিজভী সাহেবের সঙ্গে ওই ড্রামার সঙ্গে বিএনপির নেতৃবৃন্দ, সেন্ট্রাল কমিটির কোন সংযোগ, কোন সম্পর্ক কিচ্ছু নেই। দল ওই ব্যাপারে কোনো সিদ্ধান্তই নেয়নি। আর দলের একজন জয়েন্ট সেক্রেটারি সাহেব ওইরকম একটা চাদর পুড়িয়ে নাটক করলেন। অন্য যে কোনো গণতান্ত্রিক দলের প্রেসিডিয়াম কি করত? তাকে বরখাস্ত করত, দল থেকে ঘাড় ধরে বের করে দিত যে তুমি দলের অনুমতি ছাড়া এরকম একটা নাটক করলে কেন। এবং আমি তখনও বিশ্বাস করতাম, এখনো করি, ভবিষ্যতেও করব, ভারতীয় পণ্য বর্জ্য আন্দোলন এটা সবচাইতে বেশি লাভ দিয়েছে, উপকার করেছে নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনার। শেখ হাসিনা বলতে পারবে এই যে আমি গেলেই কিন্তু, ভারতকে বলবো আমি গেলেই কিন্তু এরকম এই ভারতীয় পণ্য বর্জন হবে। আর মোদী ওখানে ওদেরকে বলবে দেখো বাংলাদেশে, মুসলিম বাংলাদেশে একটা ভারতীয় পণ্য বর্জন আন্দোলন হচ্ছে, সুতরাং আমরা যে বলি বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী আসে, মুসলমানরা যে শত্রু, সেটা ওই থিওরিটা আরো শক্তিশালী হয়। যাই হোক, সেরকম একটা ব্যাপারে রুহুল কবির রিজভী সাহেব সমর্থন দিলেন, না বুঝে, দলকে জিজ্ঞেস না করে। জানি আমার এই কথাগুলো অনেককে রাগাবে, ভারতীয় পণ্য বর্জনের বিরুদ্ধে বলাতে তো আমার ধস নেমেছে, আমার চোখেও দেখে না, আই এম এ পার্সোনা নন গ্রাটা সাধারণ দর্শক শ্রোতার কাছে। আমি বহুবার বলেছি টাকার জন্য শো করি না। কে আমাকে শুনলো, আমার আমার যারা আমাকে পছন্দ করেন, ৮-১০ হাজার, ৪-৫ হাজার লোক থাকলে আমি ধন্য। ৪,০০০ লোককে যদি আমি অনুপ্রাণিত করতে পারি আমার কথা দিয়ে, আমার সঙ্গে যদি তারা মনে করেন যে লোকটা চোর না, লোকটা ভারতের দালাল না, আমাকে তো ভারতের দালালও বলে, তুমি তখন কিছুই পায় না, ওই হাসমি সাহেব তো ভারতের দালাল, তাই ভারতীয় পণ্য বর্জনের বিরোধিতা করে। আর যেই আমি এখন
বিএনপি সমালোচনা করব, বলবে উনি গোপনে গোপনে আওয়ামী লীগ করে, এই জন্য বিএনপিকে দেখতে পারে। কে কি বললো আমার যায় আসে না, সত্য কথা বলতেই হবে। বিএনপি যে ভুলগুলো করেছে, মহা মহা ভুল, আমি ভুল মনে করতাম। এই যে ২০১৪ নির্বাচনের আগে খালেদা জিয়ার বাড়ির সামনে বালি ফেললো ট্রাক ভর্তি করে, বিএনপি মুখের মধ্যে আঙ্গুল দিয়ে বসে থাকলো। মির্জা আব্বাস, সাদেক হোসেন খোকা, যারা ঢাকা শহর নিয়ন্ত্রণ করেন, তারা ওখানে কয়েক হাজার কর্মী হাজির করতে পারত, তারা করেননি। বিএনপির খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হলো। ডক্টর মঈন খান আমাকে বলেছিলেন যে আমি বলেছিলাম ম্যাডাম আপনি যাবেন না। মওদুদ আহমদরা বলল না না না, মামলায় যেতে হবে, আমরা এই মামলা জিতে আসবো। যখন ওনাকে জেলে নিয়ে যাওয়া হলো, আপনি চিন্তা করবেন না ম্যাডাম, আপনাকে ৩ দিনে জেল থেকে বের করে নিয়ে আসবো। এগুলো কি ভুল নাকি ষড়যন্ত্রের অংশ? এগুলো ষড়যন্ত্রের অংশ। আমি কি বোকা ছিলাম! দেখেন এই যে ২০২৪ এর নির্বাচনের আগে, এই ২০২৩ এ যখন বিএনপির অফিসে এই যে পিচ্চি হারুন বা পুলিশরা কি করলো, ওই লাঠি, সোঁটা, আ মারণাস্ত্র, বোমা প্ল্যান্ট করে বিএনপির অফিস তালা বন্ধ করে দিল, ওদের গ্রেফতারও করলো। আমি মনে করছি আহা! মির্জা ফখরুল এবং এই আমানুল্লাহ আমান এদেরকে গ্রেফতার করছে, রক্তাক্ত হয়েছে। এরা কত ত্যাগী। পরে এখন বুঝতে পারছি ওইটা ছিল নাটক। এখন আবার ওই ধরনের একটা নাটক অলরেডি মঞ্চস্থ হয়েছে। ওই ভাতের হোটেলের মালিক ডিবি হারুন, আগে ছাত্রলীগের নেতা ছিল। সেই ডিবি হারুন কি করলো? বিএনপি অফিসে ঢুকে আবার ওই ধরনের দেশি অস্ত্র এবং বোমা এবং লাঠি সোঁটা পেয়ে এখন বিএনপির অফিস বন্ধ করে দেবে। আবার কিছু নেতাকে গ্রেফতারও করবে। ফলে বিএনপির তরফ থেকে যে আন্দোলনের নেতৃত্ব আসার কথা ছিল, মির্জা ফখরুল ইসলাম সাহেব খুব সুন্দরভাবে একটা স্টেটমেন্ট দিলেন যে আমরা এই ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনকে সমর্থন করা উচিত করি। আরে ভাই আপনার লজ্জা লাগে না? আপনি একটা দলের সেক্রেটারি জেনারেল, আপনার নির্দেশে, আপনার আদেশে, আপনার নেতৃত্বে এই ভারতীয় পণ্য, সরি, এই যে কোটা বর্জন, কোটা বিরোধী আন্দোলনের নেতৃত্ব আসার কিছু উচিত ছিল বাংলাদেশের সবচাইতে বৃহত্তম দলের কাছ থেকে। তারা হাতের উপর হাত দিয়ে বসে থাকবে। দেখি বাঙালির মর্মে কি আছে রে। তারা কোনো সিদ্ধান্ত নিলেন না। এখন বলছেন নাটক হয়ে গেল। সরকার সবগুলো বিশ্ববিদ্যালয় বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। তারা সবগুলো বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেবে। ছাত্রদের বের করে দিচ্ছে, বাড়ি চলে যাবে। এবং এভাবে যেভাবে তারা গুলি করে হত্যা করছে, এর যদি কোনো প্রতিকার তো দূরের কথা, ভালো একটা প্রতিবাদও বিএনপি করছে না। সুতরাং যারা জীবন বিসর্জন করেছেন, শহীদ আবু সাইদ এবং তার সঙ্গে আরো ৬ জন, আমার বলতে মানে চোখ দিয়ে পানি আসে। ওই যখন দেখলাম, যখন তাকে এইভাবে দাঁড়িয়ে আছে, তাকে যখন গুলি করে মারলো, ওই ভিডিও দেখার পরে আমি, আমার স্ত্রী, আমরা কেউ চোখের পানি ধরে রাখতে পারি। এটা কি গাজ্জা? এটা কি ইসরায়েলি সেনা প্যালেস্টিনিয়ানদের হত্যা করছে? এরা তো বাঙালি সৈনিক, বাঙালি পুলিশ, বাঙালি নেতা। তার মানে হাসিনা, তো আমি যেটা আগে বলেছি, নমরুদি বেগম, এজিদি বেগম, সে নেতানিয়াহুর চাইতেও নিকৃষ্ট, ইয়াজিদের চাইতেও নিকৃষ্ট। কেননা সে নিজেদের লোককে নির্বিচারে হত্যা করছে। সুতরাং পাতানো খেলার যেটা হচ্ছে, হয়ে গেল। আমি, আমার কথা কেউ শোনে না, শুনবেও না। তবু আমি আমার দায়িত্ব আমি বলছি। আমি জনাব তারেক রহমানকে বলছি, আপনি একটা বলিষ্ঠ সিদ্ধান্ত নিন। যেটা আসিফ নজরুল বলেছেন, আমার কথা না শোনেন। আসিফ নজরুল তো খুবই ভদ্রলোক, বিচক্ষণ ব্যক্তি, আইন জানেন, আইন বোঝেন, খুবই ভালো স্কলার। উনি পর্যন্ত বলেছেন যে পুরনোদেরকে আপনি নিষ্কৃতি দিয়ে তাদেরকে উপদেষ্টা হিসাবে রাখেন এবং সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট, যত রকম পদাধিকার যাদের পদ আছে, এক্সিকিউটিভ কমিটি মেম্বার, সবারই
উনি বলেছেন ৯০ এর আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন এবং পরের প্রজন্ম যাদের ৩০ থেকে ৪০-৫০ বছর বয়স তাদেরকে নেতৃত্বে আনতে হবে, দলে গণতন্ত্র আনতে হবে এবং সিদ্ধান্তহীনতায় চলবে না। তারা খালি আমেরিকা সাহায্য করবে। এখন আর কে করবে? এখন তো কেউ নেই। আমেরিকাও নেই। ভারত তোমাদের বিরুদ্ধে এবং চীনকে হারিয়েছে হাসিনা। চীনও কারো কোন দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে রাজনৈতিক আন্দোলন করে না। সুতরাং এখন খুবই দুঃসময়। ছেলে-মেয়ে তোমরা যারা রক্ত দিলে, তোমরা যারা আন্দোলন করলে, তোমাদের এই আন্দোলনটাকে সুপরিকল্পিতভাবে সরকার এবং দেশের সর্ববৃহৎ বিরোধী দল সুকৌশলে পাতানো খেলা খেলে এটাকে শেষ করে। খুবই পরিতাপের বিষয়। তবে এই কথাগুলো যে আমি বলছি, আমার খুব খারাপ লাগছে। আমি যদি ভুল প্রমাণিত হই, যে দেখেন কালকের থেকে যদি আন্দোলন আবার আজকের থেকে আন্দোলন যদি আবার তুঙ্গে উঠে যায়, আমি খুব খুশি হব যে বাহ! ভালোই তো হয়েছে। বিএনপি না আসলে কি হবে? ছাত্ররাই আন্দোলন করতে পারছে। তাদের সেই সাহস আছে, তাদের সেই প্রজ্ঞা আছে, তাদের সেই দেশপ্রেম আছে। কিন্তু দিন শেষে আন্দোলন করতে টাকা লাগে, দল লাগে, নেতৃত্ব লাগে। একটা বড় বৃহৎ রাজনৈতিক দল যারা সরকারকে চ্যালেঞ্জ করে তাদের পাশে দাঁড়াবে সে ধরনের একটা দল লাগে। সেটা নেই দুর্ভাগ্যবশত। এখন কি হবে আমি জানি না। তবে আমার তো মনে হচ্ছে আন্দোলনের জন্য বিরাট ক্ষতি হয়ে গেল এবং এই দলের সিদ্ধান্তহীনতায় বিএনপি গোল্লায় গেল তাতে আমার কিছু যায় আসে না। দেশটাও আরো বহুদিন স্বৈরাচারের গোলামির গোলামি করবে। ভারতপন্থী একটা সরকার বসেছে। হয়তো ভারতের পরে সেনাবাহিনী পাঠিয়ে দেশটাকে দখলই করে নেবে। যাই হোক, আমার আশঙ্কা ভুল প্রমাণিত হলে আমি খুশি হব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।